আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছে ম্যানিফেস্টেশন স্পেশালিস্ট সুপর্ণা রায়। Thank you so much. So manifestation is all about tapping into the exact frequency of your desire. আমাদের এই ইউনিভার্সের মধ্যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা গোলের, আমাদের প্রত্যেকটা ড্রিমসের একটা সার্টেন ফ্রিকোয়েন্সি আছে। সেই ড্রিমসের ফ্রিকোয়েন্সি অলওয়েজ হচ্ছে হাই, কারণ আমরা যে স্যাডনেস বা ডিপ্রেসড ফিল করি এগুলো সবই হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। আমরা যখন আমাদের এই ফ্রিকোয়েন্সি স্টেট থেকে এটাকে আস্তে আস্তে এলিভেট করে আমাদের ড্রিমসের ফ্রিকোয়েন্সির সাথে অ্যালাইন করব, অ্যাট দ্যাট মোমেন্ট ম্যানিফেস্টেশন হ্যাপেন্স। ম্যানিফেস্টেশনকে খুব সহজ বাংলায় যদি বোঝা যায় তাহলে আমাদের স্বপ্নের বাস্তবে রূপান্তর করো। ম্যানিফেস্টেশন কি সর্বক্ষেত্রেই হেল্প আউট করে? ম্যানিফেস্টেশন সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে ওয়ার্ক করবে উইচ ইজ আন্ডার ল অফ ফিজিক্স। এখন বুঝতে হবে ল অফ ফিজিক্সটা কি। এখন যদি আমি ভাবি আমি 7তলা বিল্ডিং থেকে ঝাঁপ মারবো আর আমি পাখা মেলে উঠতে শুরু করব, দ্যাট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল। আমরা যখন বাড়িতে ঢুকছি আমরা তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, হাত পা ধুচ্ছি, বাট আমরা আমাদের কেউ অরাটা ক্লিন করছি না। এই অরাকে ক্লিন করাটা খুব দরকার, না হলে অরা কি করে নেগেটিভিটি অ্যাবজর্ব করতে করতে ও নেগেটিভ হতে শুরু করে বা ওটা কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে ইম্প্যাক্ট করে আমাদের লাইফে। কারোর ইনার চাইল্ড যদি এক্সট্রিমলি টক্সিক হয়ে থাকে তার রুট চাকরা একদম নড়বড়ে হয়ে যাবে, ইমব্যালেন্স থাকবে। এনি কাইন্ড অফ ফিয়ার, এনি কাইন্ড অফ অ্যাংজাইটি। আমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে আজকেই বোধহয় আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চক্রা যদি সবগুলো অ্যালাইন থাকে তার লাইফে বলতে গেলে সব সেট। আগের জন্মে যে পাপটা করেছে তার ফল আমাকে এই জন্মে ভোগ করতে হয়। একদমই তাই, একদমই করতে হয়। যখন থেকে মানুষের উপলব্ধি হবে যে আমি ভুল করেছি, কর্মা তখন থেকে স্টার্ট হয়। আমরা যখন কোনো কিছুর জন্য এফোর্ট দিচ্ছি, হার্ডওয়ার্ক করছি, স্টিল আমরা কোনো গোল অ্যাচিভ করতে পারছি না, ওখানে ডেফিনেটলি কোনো না কোনো কার্মিক ব্লকেজেস রয়েছে। আমাদের প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে খোলা আকাশের দিকে তাকিয়ে একটা কথা বলতে হবে যে ইউনিভার্স আমার দ্বারা বা আমার কোনো পূর্বপুরুষ দ্বারা জ্ঞানত বা অজ্ঞানত যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ইউনিভার্স আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এই 4টে লাইন বলতে হবে, রিপিট করতে হবে ফর 5 মিনিটস। সে ডেফিনেটলি তার লাইফে কিছু না কিছু চেঞ্জেস দেখতে পারবে। যে কাজগুলো আটকে ছিল কোনো না কোনো ব্লকেজেসের জন্য, সেটা আস্তে আস্তে খুলতে শুরু করে। আমি স্মিতা, বিয়ন্ড পডকাস্ট নিয়ে চলে এসেছি একদম অন্য ধারায়। কিন্তু আজকের এপিসোডের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা কিন্তু একটু ইউনিক এবং ম্যাজিক্যাল। আমাদের লাইফ এবং লাইফের সাথে আমরা এবং আমাদের চারপাশে সব কিছুই কিন্তু গডের সাথে কানেক্টেড। কিন্তু ওইভাবে তো বললে আমরা ভগবানকে দেখতে পাবো না, ভগবানকে ফিল করতে পারি। সেই ফিল করার বেশ কিছু উপায় আছে, সেই উপায়গুলোকেই আমরা ম্যানিফেস্টেশন বলে থাকি। আসলে ব্যাপারটা কি? একটা প্র্যাকটিস, কিন্তু এই প্র্যাকটিসের সঠিক কনসেপ্ট আছে, একটা প্রসিডিওর আছে। সেটা কিভাবে করব? আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছে ম্যানিফেস্টেশন স্পেশালিস্ট সুপর্ণা রায় এবং উনি একজন লাইফ কোচ অলসো। সুপর্ণা, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভলি ওয়েলকাম স্পিচ। আই এম সো মাচ ফিলিং ওভারওয়েলমড। নিউ জেনারেশন যারা আছি এবং আমরাও খুব ম্যানিফেস্ট কর, সব পসিবল হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, এই ওয়ার্ডটা ভীষণভাবে বলি। আমরা যদি আমাদের ভাষায় এটাকে ডিসক্রাইব করি সেটা কিভাবে করব? So manifestation is all about tapping into the exact frequency of your desire. এখন বুঝতে হবে ফ্রিকোয়েন্সি কি করে কাজ করে। আমাদের এই ইউনিভার্সের মধ্যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা গোলের, আমাদের প্রত্যেকটা ড্রিমসের একটা সার্টেন ফ্রিকোয়েন্সি আছে। সেই ড্রিমসের ফ্রিকোয়েন্সি অলওয়েজ হচ্ছে হাই, এটা বুঝতে হবে। কারণ আমরা যে স্যাডনেস বা ডিপ্রেসড ফিল করি এগুলো সবই হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। আমরা যখন আমাদের এই ফ্রিকোয়েন্সি স্টেট থেকে এটাকে আস্তে আস্তে এলিভেট করে আমাদের ড্রিমসের ফ্রিকোয়েন্সির সাথে অ্যালাইন করব, অ্যাট দ্যাট মোমেন্ট ম্যানিফেস্টেশন হ্যাপেন্স। ম্যানিফেস্টেশনকে খুব সহজ বাংলায় যদি বোঝা যায় তাহলে আমাদের স্বপ্নের বাস্তবে রূপান্তর করুন। তো এই বাস্তবের রূপায়ণটা কিভাবে করব, কীরকম প্রসিডিওর আছে, কিভাবে স্টেপ বাই স্টেপ এগোবো একটু যদি বলো। সো ম্যানিফেস্টেশন বেসিক্যালি 3টে প্রসেসে হয়ে থাকে। ফার্স্ট ওয়ান ইজ ল অফ অ্যাট্রাকশন, যেখানে খুব বেশি টেকনিক্স, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এগুলো ইনক্লুডেড। এবং নিকোলা টেসলা এটাকে ইনভেন্ট করেছিলেন বাই 369 মেথড। আমরা ল অফ অ্যাট্রাকশন দিয়েও ম্যানিফেস্ট করতে পারি। ল অফ ভাইব্রেশন,
যেটা বেসিক্যালি আমি বিলিভ করি, দ্য হ্যাপিয়ার ইউ আর টুডে দ্য মোর হ্যাপিনেস ইউ উইল ক্রিয়েট টুমরো। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। তো নিজের ইমোশনসকে এলিভেট করে যদি অনেকটা হাই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়া যায়, তবে আমরা খুব ইজিলি আমাদের যে ডিজায়ার্ড থিং, আমাদের যে অপরচুনিটি, আমরা যেটা চাইছি সেটা আমরা লাইফে ম্যানিফেস্ট করতে পারি। থার্ড ওয়ান ইজ ল অফ অ্যাজাম্পশন, যেটা নেভাইল গডার্ড উনি ইনভেন্ট করেছিলেন, যেখানে ইউ হ্যাভ টু অ্যাজিউম দ্যাট যে তুমি যেটা চাইছো তোমার লাইফে সেটা তোমার রিয়ালিটিতে অলরেডি আছে এবং সেই মতো তুমি বিহেভ করছো। অ্যান্ড ফোর্থ একটা ওয়ে আছে, দ্যাট ইজ কল্ড প্রেয়ার, প্রার্থনা। আমরা প্রেয়ার্সের থ্রুতেও ম্যানিফেস্ট করতে পারি। যখন আমরা খুবই লো স্টেটে থাকি, মানে বেসিক্যালি আমরা না খুব হাই ফ্রিকোয়েন্সিতে না থাকলে কখনোই ম্যানিফেস্টেশনের প্রসেস অ্যাপ্লাই করা উচিত নয়। যখন আমরা ফিজিক্যালি হয়তো ইল রয়েছি, তো আমাদের ফ্রিকোয়েন্সি অটোমেটিক্যালি লো থাকছে, তো সেই মুমেন্টে প্রেয়ার্স আমাদেরকে হেল্প করবে আমাদের ডিজায়ার জিনিসটা অ্যাচিভ করতে। নট ফ্রম দ্য ল্যাক মাইন্ডসেট, যে আমি কেঁদে কেঁদে বলছি ইউনিভার্সকে বা গডকে প্লিজ আমাকে এটা দিয়ে দাও, নট লাইক দ্যাট। ফেথ নিয়ে বলতে হবে যে আমি এই প্রবলেমটা এখন ফেস করছি এবং তুমি জানো এই জিনিসটা আমার লাইফে এখন কতটা দরকার, অ্যান্ড আই এম শিওর যে তুমি এই জিনিসটা খুব তাড়াতাড়ি আমার লাইফে এনে দেবে। ম্যানিফেস্টেশন কি সর্বক্ষেত্রেই হেল্প আউট করে? ম্যানিফেস্টেশন সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে ওয়ার্ক করবে উইচ ইজ আন্ডার ল অফ ফিজিক্স। এখন বুঝতে হবে ল অফ ফিজিক্সটা কি। এখন যদি আমি ভাবি আমি 7তলা বিল্ডিং থেকে ঝাঁপ মারবো আর আমি পাখা মেলে উঠতে শুরু করব, দ্যাট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল। বা আমি গভীর সমুদ্র গিয়ে মাছের মতো সাঁতার কাটবো, সেটা পসিবল হবে না। যেটাই প্র্যাকটিক্যালি পসিবল সেটাই আমরা ম্যানিফেস্ট করতে পারি। ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ম্যাটেরিয়ালিস্টিক থিংস যেরকম বিজনেসের সাকসেস বা মানি বা জব, এইগুলোকে অ্যাট্রাক্ট করা অনেক বেশি ইজিয়ার। বাট রিলেশনশিপের ক্ষেত্রে এটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সেখানে কর্মা বলে একটা পার্ট চলে আসছে। আমি যাকে ম্যানিফেস্ট করতে চাইছি তার কার্মিক অ্যাকাউন্টস ক্লিয়ার আছে কি না, অ্যান্ড আমার কার্মিক অ্যাকাউন্টস ক্লিয়ার আছে কি না সেটা দেখাটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং রিলেশনশিপের ক্ষেত্রে যেটা হচ্ছে, দ্যাট ইজ ফ্ল্যাকচুয়েট করছে ফ্রিকোয়েন্সিটা। আচ্ছা, আমার ফ্রিকোয়েন্সি এবং আমি যাকে ম্যানিফেস্ট করতে চাইছি সে দুজনেই মানুষের ফ্রিকোয়েন্সি অলওয়েজ ফ্ল্যাকচুয়েট করে। আজকে আমার ভালো ফিল হচ্ছে, কালকে আমি ভালো ফিল নাও করতে পারি। যেহেতু এখানে একটা ফ্ল্যাকচুয়েশনের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে একটুখানি ডিফিকাল্ট কম্পেয়ার টু অ্যাট্রাক্টিং ম্যাটেরিয়ালিস্টিক থিংস। মানে এটা কি পার্টনার ঠিকঠাক মানে মেন্টালিটির হয় না বলে কি, কম্প্যাটেবিলিটি ম্যাচ করে না বলে কি এই সমস্যাটা দেখা দেয়? কম্প্যাটেবিলিটি ম্যাচ করে না বলতে, এখন আমি যে ভাইব্রেশনে ভাইব্রেট করছি সেই ভাইব্রেশন অ্যাকর্ডিং পার্টনারকে আমি আমার লাইফে ম্যানিফেস্ট করছি। এটা প্রত্যেকের ক্ষেত্রে ঘটে। আজকে আমার একটা ব্রেকআপ হয়ে গেল, আমি প্রচণ্ড স্যাড, এবং সেই মোমেন্টে আমি অন্য একটা রিলেশনশিপে চলে গেলাম। দেখা যাবে ঘুরিয়ে ফিরিয়ে যে আমি ওই একই ভাইব্রেশনের বা একই ফ্রিকোয়েন্সির পার্টনারকে অ্যাট্রাক্ট করে ফেললাম, কারণ আমি নিজে হাই ভাইবসে ছিলাম না। আচ্ছা, ওকে, এবারে কি হচ্ছে, আমি হয়তো ওই স্টেট থেকে বেরিয়ে নিজের ফ্রিকোয়েন্সিকে আমি নিজে হাই করছি, আমি স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করছি, আমার ফ্রিকোয়েন্সি কিন্তু রেজ করছে। বাট অপোজিট সাইডে যে আছে তার কিন্তু ফ্রিকোয়েন্সিটা রেজ হচ্ছে না সেইভাবে, হয়তো তো আমরা একসাথে থাকি না। এবার যদি আমরা একসাথে থাকি, একসাথে একই রুমে আমরা রুম শেয়ার করি, দ্যাট ইজ ডিফারেন্ট পার্সপেক্টিভ চলে আসছে। সেখানে ডেফিনেটলি একজনের ফ্রিকোয়েন্সি আরেকজনকে এফেক্ট করবে। ভালো কর্ম করলে ভালো ফল পাবো, এবং যদি খারাপ করি সেখানে হচ্ছে খারাপটাই হবে। এখানে ম্যানিফেস্টেশন কিভাবে কাজ করবে? যখন আমাদের মনুষ্য জন্ম হয় না, মানে আমরা সোল ওয়ার্ল্ডে ট্রাভেল করছি অ্যাজ এ সোল, তো আমাদের সেভিংস অ্যাকাউন্টের মধ্যে একটা কার্মিক অ্যাকাউন্ট থাকে। ওই সেভিংস কার্মিক অ্যাকাউন্টকে বলা হচ্ছে সঞ্চিত কর্মা। আচ্ছা, এইবারে যখন এটা ডিসাইডেড হয় যে নাও ইটস আ টাইম টু গো টু দ্য আর্থ ফর ফুলফিলিং আওয়ার আর্থ মিশন, সেই টাইমে ওই সঞ্চিত কর্মা থেকে একটা পার্ট আমাদেরকে দিয়ে দেওয়া হয়। দ্যাট পার্ট ইজ কল্ড প্রারম্ভ কর্মা। প্রারম্ভ কর্মা ইজ আওয়ার ডেস্টিনি। এটার মধ্যে কী কী থাকে, আমরা কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করব, আমাদের প্যারেন্টস কীরকম হবে, কীরকম পরিবেশ আমরা জন্মের পরে পাবো, মানে যে জিনিসগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, দ্যাট ইজ আওয়ার প্রারম্ভ। এই প্রারম্ভ কর্মা নিয়ে আমি জন্মালাম, জন্মে হয়তো এর মধ্যে নেগেটিভ আছে, পজিটিভ আছে। তোমাকে পজিটিভটা তুমি যেরকম এনজয় করবে, তোমাকে নেগেটিভটাও সাফার করতেই হবে। একটা মানুষের কাছে যদি এটা ক্লিয়ার হয়ে যায় যে আমার সাথে ওই মানুষটা খারাপ কিছু করেছে,
তার মানে নিশ্চয়ই পাস্ট লাইফে আমি ওই সোলের সাথে এর থেকেও খারাপ কিছু করেছিলাম। দ্যাটস ওয়াই ওই পার্সনটা আমাকে এই লাইফে এসে কষ্ট দিচ্ছে। এটা একটা কর্মার কনসেপ্ট। স্পিরিচুয়ালিটির হায়েস্ট উইজডম হচ্ছে সোল লেভেলে আমরা প্রত্যেকে সেম। এই কনসেপ্টটা যখন আমি অ্যাকসেপ্ট করে নেব যে কোনো মানুষের সাথে আমার কোনো লেনদেন নেই, যে আমার সাথে খারাপ করেছে তার মানে আমি তার সাথে খারাপ করে এসেছি, এটা যখন আমরা বুঝে নিই তখন অনেকটা ব্লকেজেস মাইন্ড থেকে আমাদের চলে যায় এবং তখন আমরা ইজিলি ম্যানিফেস্ট করতে পারি। যখন মানুষকে আমরা ফরগিভ করে দিই, কেউ কোনো ভুল করেছে আমরা ফরগিভ করে নিলাম, ফরগিভনেস, গ্র্যাটিটিউড এগুলো প্র্যাকটিস করা খুব দরকার ম্যানিফেস্টেশন প্রসেসটাকে আরও অ্যাক্সিলারেট করার জন্য। আগের জন্মে যে পাপটা করেছি তার ফল আমাকে এই জন্মে ভোগ করতে হয়? একদমই তাই, একদমই করতে হয়। এবারে একটা মানুষ হয়তো একদম জ্ঞান হওয়ার পর থেকে সে শুধু অন্যায় করে গেছে, তাকে সবাই দেখছে সে শুধু টর্চার করে তার বাড়ির লোককে, কিন্তু সে দিব্যি ভালো আছে, তার কোনো রকম কোনো শাস্তি হচ্ছে না। দেখা যাচ্ছে সেই মানুষটার আয়ু রয়েছে 65 ইয়ার্স, ওকে, এবার 60 ইয়ার্স এজে গিয়ে তার হয়তো কোনো শরীর খারাপ হলো, সেই মানুষটা রিয়েলাইজ করলো যে আমি যে কাজগুলো করেছি সেটা ঠিক করিনি। যখন থেকে মানুষের উপলব্ধি হবে যে আমি ভুল করেছি, কর্মা তখন থেকে স্টার্ট হয়। এবারে সে তো অলরেডি পাস্টের অনেকগুলো বছর খারাপ কাজ করে এসেছে, তার হাতে রয়েছে মাত্র 5টা বছর। 5 বছরে সে যেটুকু সাফার করার করলো, বাকি যেটা সাফারিংস ডিউ রয়েছে সেটা সে নেক্সট লাইফে ভুগবে। তাকে করতেই হবে, তাকে সাফার করতেই হবে। এটা কর্মার একটা মানে বেসিক কনসেপ্ট। ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে। এর জন্য সবথেকে যেটা দরকার, যে আমার সাথে খারাপ করছে এটুকু ভেবে ফরগিভ করে দাও যে পাস্টে কিছু খারাপ আমি করেছি। তাই বলে একদম বলছি না যে মানে গান্ধীজির মতবাদে বিশ্বাসী হয়ে যাও, কেউ একটা গালে থাপ্পড় মারলে আরেকটা গাল পেতে দাও, একদমই সেটা নয়। অবশ্যই তুমি তোমার ভয়েস রেজ করো যে তোমার সাথে অন্যায় হয়েছে, বাট তুমি এই অন্যায়ের জন্য তুমি ইউনিভার্সের কাছে তার ক্ষতি চেও না। এটা যখনই তুমি করবে তুমি তোমার আবার খারাপ কর্মাটা ক্রিয়েট করছো, মানে তুমি সেই কার্মিক লুপের মধ্যেই আটকে যাচ্ছ, তোমার ওই এনলাইটেনমেন্ট স্টেজটাই আসবে না। আমরা যখন কোনো কিছুর জন্য এফোর্টস দিচ্ছি, হার্ডওয়ার্ক করছি, স্টিল আমরা কোনো গোল অ্যাচিভ করতে পারছি না, ওখানে ডেফিনেটলি কোনো না কোনো কার্মিক ব্লকেজেস রয়েছে। কার্মিক ব্লকেজেস ক্লিয়ার করার একটা উপায় আছে। হোপোনোপোনো বলে একটা প্রেয়ার হয়, হুইচ ইজ ভেরি মাচ ফেমাস। এটা একটা শামানিক হিলিং টেকনিক। আমাদের প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে ইউনিভার্সের দিকে তাকিয়ে বা খোলা আকাশের দিকে তাকিয়ে, সেটা জানলা দিয়ে হোক, ব্যালকনি থেকে হোক বা ছাদে গিয়ে হোক, একটা কথা বলতে হবে যে ইউনিভার্স, আমার দ্বারা বা আমার কোনো পূর্বপুরুষ দ্বারা, মানে আমাদের অ্যানসেস্ট্রাল কর্মাও কিন্তু আমাদের উপর বর্তায়, আমার দ্বারা বা আমার কোনো পূর্বপুরুষ দ্বারা জ্ঞানত বা অজ্ঞানত যদি কোনো ভুল হয়ে থাকে, তার জন্য ইউনিভার্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এই 4টে লাইন বলতে হবে, রিপিট করতে হবে ফর 5 মিনিটস। এটা যখনই সে করবে ফর 30 ডেজ কন্টিনিউ, প্রত্যেক নাইটে ঘুমাতে যাওয়ার আগে, সে ডেফিনেটলি তার লাইফে কিছু না কিছু চেঞ্জেস দেখতে পারবে। যে কাজগুলো আটকে ছিল কোনো না কোনো ব্লকেজেসের জন্য, সেটা আস্তে আস্তে খুলতে শুরু করে। তো এরকমভাবে আমরা আমাদের কার্মিক এই লুপটা থেকে বেরোতে পারি। এটা একটা প্রেয়ার। অনেকে ম্যানিফেস্টেশন করছে সাপোজ, কিন্তু কোনোভাবে তার উইশটা ফুলফিল করছে না এবং সে কিন্তু একদম বিষয়টার প্রতি ফোকাস থেকেই দিনের পর দিন ম্যানিফেস্টেশন করে যাচ্ছে। উইদাউট অ্যাকশন কি ম্যানিফেস্টেশন সম্ভব নয়? উইদাউট অ্যাকশন কখনোই কোনো জিনিস পসিবল নয়। আমি যদি খালি বসে বসে ভাবি, ভিজুয়ালাইজ করি আর অ্যাফার্মেশন দিই যে এই কাজটা আমার হয়ে গেছে, সেটা কখনোই পসিবল না, কারণ আমি অ্যাকশনই নিচ্ছি না। অ্যাকশন ছাড়া ম্যানিফেস্টেশন একদমই পসিবল না। বাট ম্যানিফেস্টেশন করতে করতে যদি সেটা ফেল হয়, এই রিলেটেড একটা স্টোরি আমি একটু শেয়ার করতে চাই। ডেফিনেটলি বলো। তো একজন আমার ক্লায়েন্ট ছিল, সে লিভস ইন মুম্বাই। ও একটা বেবি হওয়ার পরে একটা ব্রেক এসে যায় ওর কেরিয়ারে, অ্যান্ড শি ওয়াজ ডেসপারেটলি ম্যানিফেস্টিং আ জব ফর হার। হার্ডওয়ার্ক তো করেছে, এফর্টস দিয়েছে, ওর একটা ড্রিম কোম্পানি ছিল যেখানে ও চাইছিল যে ওখানে জবটা হোক। 2nd রাউন্ড 3rd রাউন্ড ক্লিয়ার করেছে, লাস্ট রাউন্ডে গিয়ে কোনোভাবে সে এলিমিনেটেড হয়ে গেছে, তার জবটা হয়নি। তো আমাকে সে জিজ্ঞেস করে যে সুপর্ণা, হোয়াটস দ্য নেক্সট স্টেপ? তো আমি ওকে বললাম যে আই নো ইউ আর ভেরি মাচ ডিপ্রেসড, তো তোমার কাঁদতে ইচ্ছা করছে, তুমি কেঁদে নাও, আজকের জন্য কেঁদে নাও, বাট কালকে সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠবে,
you will start the same process with full faith. কারণ ফেথটা হচ্ছে এভরিথিং। ইউনিভার্স আমাদেরকে টেস্ট করে। আমরা আমাদের যত গোলের কাছে যাব, ইউনিভার্স তত কঠিন এক্সাম আমাদের নেবেন। ইউনিভার্স ওকেও টেস্ট করছিল। আমি ওকে জাস্ট বলেছিলাম ফেথ রাখো ইউনিভার্সের উপর, প্রসেসটা কন্টিনিউ করো। ও ফেথ রেখেছিল। 200% এফোর্টস দাও যেখানে তুমি 100% দিচ্ছিলে। ম্যানিফেস্টেশন করো, সব একসাথে করে দেখো কি হয়। অ্যান্ড উইদিন 45 days ও আমাকে ফোন করে বলে যে আমি একটা দারুণ জব পেয়েছি, উইথ বেটার ডেজিগনেশন, বেটার স্যালারি প্যাকেজ, অ্যান্ড যে টাইমিংটা ছিল সেটাও ওর সাথে খুব ভালো মতো ম্যাচ করছিল। অ্যান্ড দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ বেটার লোকেশন, যেটা মুম্বাইতে পাওয়া। মানে ওর ফ্ল্যাট থেকে 10 minutes লাগবে ওর জায়গায় যেতে, ওর অফিস যেতে। তো যদি কেউ ফেথটা না হারায়, ইউনিভার্স তো টেস্ট করবেই, তখন এটা নিজেকে বোঝাতে হবে যে আমার জন্য বেটার কিছু ইউনিভার্স প্ল্যান করে রেখেছে। এই ফেথটা না থাকলে ম্যানিফেস্টেশন কিন্তু ওয়ার্ক করবে না। আর কখনোই কোনো গোলের প্রতি ওভারলি অ্যাটাচড হওয়া উচিত না। মানে আমি এই জবটা চাই, এই কোম্পানিতে চাই, মানে আমার এটাই চাই, দ্যাট ইজ নট ফেয়ার। তুমি ইউনিভার্সকে বলো যে ইয়েস দিস ইজ মাই গোল, তুমি ভিজুয়ালাইজ করো, বাট ইউনিভার্সকে তুমি এটাও অ্যাট এ টাইম বলো যে দিস অর সামথিং বেটার দ্যান দিস। আমি তো এই ড্রিম হাউসটা দেখছি আমার ভিজুয়ালাইজেশনে, আমি এই হাউসটা চাই বা এর থেকে বেটার কিছু চাই। তো যখনই আমরা বেটার বলছি তখনই আমরা কি অ্যাটাচড হচ্ছি না। অ্যাটাচমেন্টের একটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি আছে যেটা ব্লকেজ ক্রিয়েট করে। যখন আমরা কোনো গোলস নিয়ে খুব অ্যাটাচ হয়ে যাই যে এটা আমার চাই মানে চাই, পয়সাটা আমার এখনই চাই, তখনই পয়সা আসে না। কারণ ওই যে এক্সপেকটেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয়। নিজের সাথে নিজে একটা কাউন্সেলিংয়ে বসতে হয় মিররের সামনে, যে আমি কি করছি অ্যান্ড আমার কোথায় কোথায় ভুল হচ্ছে, অ্যান্ড যে ভুলগুলো অলরেডি আমি করে ফেলেছি আমি সেখান থেকে কী কী লার্নিং নিচ্ছি। এই সেলফ টকটা খুব ইম্পর্টেন্ট নিজের জার্নিতে, নিজের লাইফের ক্ষেত্রে, নট অনলি ম্যানিফেস্টেশন বাট ফর দ্য ওভারঅল লাইফ। ক্রিস্টালটাকে খুব রিলেটেড করে ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে। যারা এক্সপার্ট আছে তারা বলে কেউ হাতে ব্রেসলেট হিসেবে পরতে কিংবা গলায় নেক পিস হিসেবে পরতে। সেটা কতটা কার্যকরী হয়? ক্রিস্টাল হচ্ছে আর্থ ম্যাটেরিয়াল। ও মাটির তলায় চাপা পড়ে থাকে বহু বছর ধরে, প্রচুর এনার্জি অ্যাবজর্ব করে সে নিজের মধ্যে ধারণ করে। ক্রিস্টাল আমরা বেসিক্যালি ইউজ করি কারণ সবসময় আমাদের হাই ভাইবসে থাকা পসিবল হয় না। আমরা আফটার অল হিউম্যান বিংস, আমাদেরও লো ফেস আসে। তো ক্রিস্টাল যখন আমরা পড়ছি, ক্রিস্টাল নিজের ভাইব্রেশন আমার সাথে শেয়ার করছে, আমার এনার্জিকে আরও আপলিফট করছে। তো এই কারণে ক্রিস্টাল পড়া যায়, এবং ক্রিস্টাল আমাদের ম্যানিফেস্টেশন প্রসেসকে অ্যাক্সিলারেট করে। যে জিনিসটা হয়তো আমি নর্মাল মানে প্রসেস করে যে টাইমে আমি অ্যাচিভ করতে পারবো, ক্রিস্টালস পড়লে সেটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এটার কনসেপ্টে আমি বলবো যে ক্রিস্টাল নিজের অরার মধ্যে রাখলেই হয়। নিজের লেফট হ্যান্ডে পড়া যায়, রাইট হ্যান্ডে পড়া যায়, কিছু পার্টিকুলার ক্রিস্টাল থেকে যেটা লেফটে পড়তে হয়, বাট ম্যাক্সিমাম ক্রিস্টাল যে কোনো হ্যান্ডেই পড়া যায়, বা আমরা যদি মানে একটা পেন্ডেন্ট হিসেবে ইউজ করি সেটাও করা যায়। আমরা যেখানে কাজ করি সেই ওয়ার্ক প্লেসেও আমরা রাখতে পারি টেবিলের উপর, সেটাতেও ক্রিস্টাল ওয়ার্ক করে। যে চাকরা ব্লক রয়েছে সেই চাকরার ক্রিস্টাল আমরা প্রোভাইড করে থাকি। ক্রিস্টাল প্রবলেমস অনুযায়ী বা ডিজায়ার অনুযায়ী ক্রিস্টালসও দেওয়া হয়। ক্রিস্টাল নিউমারোলজি ওয়াইজ, ডেট অফ বার্থ ওয়াইজও দেওয়া হয়। অনেক রকম ওয়েতেই ক্রিস্টাল সাজেস্ট করা হয়। আমাদের বাড়ির পরিবেশ কতটা বেটার হওয়া উচিত একটা অরা ক্রিয়েট করার জন্য? অরা অলরেডি ক্রিয়েটেড থাকে। প্রত্যেকটা সজীব এবং নির্জীব জিনিসেরই অরা আছে। আমাদের ফিজিক্যাল বডির চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। কিরলিয়ন ফটোগ্রাফি বলে একটা ফটোগ্রাফি হয়, যেটাতে কোন মানুষের অরা কীরকম সেটা বোঝা যায়। যে মানুষরা খুব পজিটিভ তাদের অরা অনেকটা এক্সপ্যান্ডেড থাকে, যে মানুষরা প্রচণ্ড ডিপ্রেসড স্যাড থাকে তাদের অরা একদম কম থাকে। আমরা যখন বাড়িতে ঢুকছি, আমরা তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, হাত পা ধুচ্ছি, বাট আমরা আমাদের কেউ অরাটা ক্লিন করছি না। এই অরাকে ক্লিন করাটা খুব দরকার। না হলে অরা কি করে, নেগেটিভিটি অ্যাবজর্ব করতে করতে ও নেগেটিভ হতে শুরু করে, বা ওটা কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে ইম্প্যাক্ট করে আমাদের লাইফকে। খুব ইজি একটা স্টেপ, দ্যাট ইজ হিমালয়ান পিঙ্ক সল্ট, ইজিলি অ্যাভেলেবেল অনলাইন। তো হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে যদি আমরা আমাদের গা ধুতে পারি কোথা থেকে এসে, আর শীতকালে যদি সেটা পসিবল না হয় অ্যাটলিস্ট হাত পাটা ধুতে পারি,
আমাদের রুমেরও একটা অরা থাকে, আমরা যেখানে থাকি, যেখানে স্পেশালি ঘুমাই, মানে ওভারনাইট আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেখানে থাকে সেই জায়গাটাকে পজিটিভ রাখাটা খুব দরকার। তো সেম ইজ অ্যাপ্লিকেবল ফর রুম অলসো। ঘর মোছার বালতিতে 1 চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে সেই জলে যদি আমরা রুমটা মুছতে পারি, তাতে আমাদের রুমের যে অর্ডার নেগেটিভিটি সেটা ক্লিন হয়ে যায়। এইবারে আসছি চক্রার পার্টে। চক্রা বুঝতে গেলে আগে বুঝতে হবে যে চক্রার প্লেসমেন্ট কোথায়, চক্রা কি কাজ করে, কোন চক্রাতে কি ব্লকেজেস হয়, এগুলো আমরা যত জানবো তাহলে সবাই বুঝতে পারবে কার কোন চক্রায় ব্লকেজ রয়েছে। তো ফার্স্ট আসছি রুট চক্রাতে। আমাদের 7টা চক্রা থাকে, যেটা আমাদের সেরিব্রোস্পাইনাল অ্যাক্সিস বরাবর থাকে। ফার্স্ট চক্রা হচ্ছে রুট চক্রা। রুট চক্রা থাকে আমাদের রেকটাম এরিয়াতে, এবং প্রত্যেকটা চক্রারই একটা স্পিরিচুয়াল সিগনিফিকেন্স রয়েছে এবং একটা বায়োলজিক্যাল সিগনিফিকেন্স রয়েছে। রুট চক্রার স্পিরিচুয়াল সিগনিফিকেন্স কি? দ্যাট ইজ ইনস্টেবিলিটি। আমার কাছে মানি আসছে কিন্তু স্টে করছে না, মানি চলে যাচ্ছে। রিলেশনশিপ অ্যাট্রাক্ট তো করছি বাট সেটাও স্টে করছে না, রিলেশনশিপ কেটে যাচ্ছে। এনি কাইন্ড অফ ফিয়ার, এনি কাইন্ড অফ অ্যাংজাইটি। আমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে আজকেই বোধহয় আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বা আমার কোনো প্রিয়জন বাড়ি থেকে বেরিয়েছে, আমি এটা ভাবছি যে আজকে এই মানুষটা ঘরে ফিরবে তো, ফিয়ার অফ ডেথ। ইনার চাইল্ড ইস্যুস, কারোর ইনার চাইল্ড যদি এক্সট্রিমলি টক্সিক হয়ে থাকে, তার রুট চক্রা একদম নড়বড়ে হয়ে যাবে, ইমব্যালেন্স থাকবে। প্রত্যেকটা চক্রাকেই ব্যালেন্স করতে হয়। চক্রা যদি ওভারলি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রেও প্রবলেম হয়, আর যদি আন্ডার অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রেও প্রবলেম হয়। রুট চক্রার বায়োলজিক্যাল সিগনিফিকেন্স যদি বলি, দ্যাট ইজ এনি কাইন্ড অফ পাইলস প্রবলেম। অনেকেরই এই ধরনের প্রবলেম তারা ফেস করে। বোনস রিলেটেড এনি ইস্যু, হাতে ব্যথা, মানে পায়ে ব্যথা, হাড়ের ব্যথা, এইগুলোর জন্য রুট চক্রা রেসপন্সিবল। তো কোনো মানুষের যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে, আমি এতগুলো বললাম তার মধ্যে, সে তার রুট চক্রা নিয়ে কাজ করতে পারে। রুট চক্রা নিয়ে কাজ ইজিলি করা যায় থ্রু মেডিটেশন। এবার অনেক মানুষের ক্ষেত্রে মেডিটেশন করাটা পসিবল হয় না, তারা খুব সিম্পল একটা জিনিস করতে পারে, ইউটিউব থেকে রুট চক্রার ফ্রিকোয়েন্সি সার্চ করে সেই ফ্রিকোয়েন্সি শুনতে পারে, এবং রেড কালারকে বেশি করে লাইফে ইন্ট্রোডিউস করতে হবে যদি কারো রুট চক্রা ইমব্যালেন্স থেকে থাকে। তো নেক্সট কামিং টু দ্য সেকেন্ড চক্রা, হুইচ ইজ স্যাক্রাল চক্রা। আচ্ছা, স্যাক্রাল চক্রা আমাদের লোয়ার বেলি পোর্শনে থাকে। ইট ইজ রিলেটেড টু আওয়ার সেক্স অর্গান। বায়োলজিক্যাল সিগনিফিকেন্স যদি বলি, দ্যাট ইজ পিসিওডির প্রবলেম এখন যেটা খুব বেশি দেখা যায় মেয়েদের মধ্যে, এইগুলো হচ্ছে স্যাক্রাল চক্রার ইমব্যালেন্সিংয়ের জন্য হয়। স্পিরিচুয়াল সিগনিফিকেন্স ইজ ক্রিয়েটিভিটি অ্যান্ড মানি। মানি আসছেই না, কিছুতেই জেনারেট হচ্ছে না, অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারছি না, করতে তো চাইছি বাট আমি পারছি না। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে স্পেশালি স্যাক্রাল চক্রার উপর কাজ করা উচিত। এবং হচ্ছে রিলেশনশিপ, কারোর যদি স্যাক্রাল চক্রা ওভারলি অ্যাক্টিভ থাকে, দেখা যায় সে মাল্টিপল রিলেশনশিপে জড়িয়ে পড়ে, সে কখনোই একটা রিলেশনশিপে হ্যাপি থাকতে পারছে না, তার মনে হচ্ছে না আমার আরও দরকার, আমার আরও একজনকে দরকার। তো স্যাক্রাল চক্রা যখন ব্লক থাকে বা ওভারলি অ্যাক্টিভ থাকে তখন এই ধরনের প্রবলেম দেখা যায়। আর স্যাক্রাল চক্রা যখন আন্ডার অ্যাক্টিভ থাকে তখন তার যে সেক্সুয়াল ডিজায়ার এইগুলোই আসবে না। তো সেটার প্রবলেমের সলিউশন কি আছে যদি স্যাক্রাল চক্রে এরকম সমস্যা দেখা সেম দেয়? থিং, যে চক্রা ব্লকেজ মনে হচ্ছে সেই চক্রার ফ্রিকোয়েন্সি শোনা বা মেডিটেশন করা। স্যাক্রাল চক্রার কালার হচ্ছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারকে লাইফে ইন্ট্রোডিউস করতে হবে। আমরা যে বটলে জল খাই, সবসময় যেগুলো ইউজ করি, সেখানে অরেঞ্জ কালারকে ইন্ট্রোডিউস করতে হবে। থার্ড চক্রা হচ্ছে আমাদের সোলার প্লেক্সাস চক্রা, যেটা আমাদের বেলি বাটন থেকে 4 আঙ্গুল উপরে থাকে। দিস চক্রা ইজ রেসপন্সিবল ফর ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়াল সিগনিফিকেন্স। কেউ কিছু ম্যানিফেস্ট করতে চাইছে কিন্তু কিছুতেই এটা অ্যাচিভ হচ্ছে না, সেক্ষেত্রে তাকে সোলার প্লেক্সাস চক্রার উপর কাজ করতে হবে। সোলার প্লেক্সাস চক্রার বায়োলজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে ডাইজেস্টিভ প্রবলেম, ফ্যাটি লিভার ইস্যুস, যাদের এগুলো আছে তারা ডেফিনেটলি সোলার প্লেক্সাস চক্রার উপর কাজ করতে পারে। সেম কাজ করার মেথড, আইদার ফ্রিকোয়েন্সি শোনো, কালার ইউজ করো, অর মেডিটেশন করো। সোলার প্লেক্সাস চক্রার কালার হচ্ছে ইয়েলো। ফোর্থ চক্রা হুইচ ইজ হার্ট চক্রা। বায়োলজিক্যাল সিগনিফিকেন্স আর আলাদা করে বলতে হবে না, হার্ট চক্রায় হার্ট থাকে, যেটা আমাদের চেস্টের একদম মিডিলে থাকে।
তো কারো যদি হার্ট রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে সে তার হার্ট চাকরার উপর কাজ করতে পারে। স্পিরিচুয়াল সিগনিফিকেন্স হচ্ছে গিভিং অ্যান্ড রিসিভিং। আমি অমুক মানুষের জন্য যথেষ্ট করছি বাট আমি অতটা রিটার্ন পাচ্ছি না, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। আর হচ্ছে ফরগিভ করা, ওই মানুষটা আমার সাথে খারাপ করেছে, আমি তাকে ফরগিভ করতে পারছি না। হার্ট চাকরা যখন ব্লক থাকে তারা কিন্তু মানে এই ধরনের ব্লকেজেসগুলো ফিল করে, এবং আমি খুব প্রাউডলি বলতে পারি মেয়েদের হার্ট চাকরা ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব ওপেন থাকে, মেয়েরা ভীষণ ওভার গিভিং হয়। সেক্ষেত্রে সেম ফ্রিকোয়েন্সি শোনা যেতে পারে বা গ্রিন কালারকে ইন্ট্রোডিউস করা যেতে পারে, গ্রিন কালারের ক্রিস্টাল, গ্রিন অ্যাভেঞ্চুরিন ইউজ করা যেতে পারে। অনেক ধরনের ওয়ে আউট আছে। নেক্সট কামিং টু দ্য ফিফথ চাকরা হুইচ ইজ থ্রোট চাকরা। থ্রোট চাকরা আমাদের গলার এখানটায় থাকে, নেকের এখানে। এটার বায়োলজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে কারোর যদি থাইরয়েডের প্রবলেম থাকে তো ডেফিনেটলি তার থ্রোট চাকরার উপর কাজ করা উচিত। স্পিরিচুয়াল সিগনিফিকেন্স যদি বলি তাহলে দেখা যায় যে অনেক মানুষ নিজের মনের কথাটা এক্সপ্রেস করতে পারে না, সঠিক জায়গায় না বলতে পারে না, বা নিজের ভেতরে কি চলছে সেটা প্রকাশ করতে পারছে না, দ্যাট ইজ দ্যাট থ্রোট চাকরা ব্লক। আবার এটাও দেখা যায় থ্রোট চাকরা অনেকের ওভারলি অ্যাক্টিভ থাকে। তারা কি করে, তারা খুব বেশি টকেটিভ হয় এবং যে কথাটা যেখানে বলার দরকার নেই তারা সেটা সেখানে বলে দিয়ে চলে আসছে। তো আমাদের প্রত্যেকটা চাকরাকেই ব্যালেন্স করতে হবে। কখনো কোনো চাকরা যদি ওভারলি অ্যাক্টিভ থাকে সেটাও ভালো না, আন্ডার অ্যাক্টিভ থাকলে সেটাও ভালো না। স্কাই ব্লু কালার, আচ্ছা, এই কালারটাকে আমরা লাইফে ইন্ট্রোডিউস করতে পারি। কারো যদি মনে হয় কেউ থ্রোট চাকরা নিয়ে কাজ করবে, সে হাম চ্যান্ট করতে পারে। এই চ্যান্টিংটা তাকে করতে হবে 5 মিনিটস ধরে, তাহলে সে নিজেই একটা ভাইব্রেশন ফিল করতে পারবে। থ্রোট চাকরার পর আসছে আমাদের সিক্সথ চাকরা, দ্যাট ইজ আওয়ার থার্ড আই চাকরা। থার্ড আই মানে প্রত্যেকেই জানে যে ইনটিউশন পাওয়ার, স্পিরিচুয়াল সিগনিফিকেন্স। বায়োলজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যদি এমন কোনো ডিজিজ আমার হয়ে থাকে যার কজ আমার জানা নেই, যেমন কারোর ক্যান্সার হয়েছে, কারোর অটো ইমিউন ডিজিজ হয়েছে, যেগুলোর জন্য কোনো পার্টিকুলার অর্গ্যান দায়ী নয়, তার জন্য সে থার্ড আই চাকরার উপর কাজ করতে পারে। কিভাবে সেটা? ওম চ্যান্ট করবে, যেটা ইউনিভার্সের সাউন্ড ওম, দ্যাট ইজ দ্য সাউন্ড অফ থার্ড আই চাকরা। সে ওম চ্যান্ট করতে পারে অ্যান্ড সে ইন্ডিগো কালার ইউজ করবে। ব্লু অ্যান্ড পার্পলের মিডিল একটা কালার আছে ইন্ডিগো, দ্যাট কালারটাকে লাইফে ইন্ট্রোডিউস করতে হবে। ওই কালারের ক্রিস্টাল সে ইউজ করতে পারে, সে অ্যামেথিস্ট ইউজ করতে পারে, তাতে থার্ড আই চাকরা অনেক অ্যাক্টিভেটেড হয়ে যায়। দ্য সেভেন্থ চাকরা হুইচ ইজ আওয়ার ক্রাউন চাকরা। ছোটবেলা থেকে শুনে আসি মা বলতেন ব্রহ্মতালুতে ভালো করে জল দে, তো ব্রহ্মতালু ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি আমাদের ক্রাউন চাকরা। এইটা ওপেন থাকে, এই ইউনিভার্স থেকে সমস্ত এনার্জিস রিসিভ করে। তো ক্রাউন চাকরা কি করে, ও ইউনিভার্স থেকে এনার্জিগুলোকে অ্যাবজর্ব করছে এবং সে ওখান থেকে সাপ্লাই করছে। বাকি চাকরা কিন্তু এনার্জি অ্যাবজর্ব করছে না, করছে কিন্তু ক্রাউন চাকরা। কারোর ক্রাউন চাকরা যত ওপেন হয় সে তত বেশি যে ইউনিভার্স বা গডের যে এক্সিস্টেন্স, আমি কিছু একটা চাইলাম আর সেটা ফুলফিল হয়ে গেল, আমি একটা হেল্প চাইছিলাম হঠাৎ করে একটা হেল্প চলে আসলো যেন গড আমার জন্য পাঠিয়ে দিয়েছে, এই জিনিসগুলো সে খুব ভালো করে এক্সপিরিয়েন্স করতে পারে। সেটা পজিটিভ হোক, ডেফিনেটলি পজিটিভ পাওয়ার, সেরকম নেচারে যে নেগেটিভ পাওয়ারও এক্সিস্ট করে, এই পাওয়ার্সগুলোকে ফিল করা এটা ডিপেন্ডস অন আওয়ার ক্রাউন চাকরা। যদি এই 7টা চক্রে কোনো একটা চক্র অ্যাক্টিভ না থাকে তাহলে কি ম্যানিফেস্টেশন পসিবল না? না, ম্যানিফেস্টেশন বেসিক্যালি ডিপেন্ড করে আমাদের সোলার প্লেক্সাসের উপর। আচ্ছা, সোলার প্লেক্সাস যদি ঠিকঠাক থাকে ডেফিনেটলি সে ম্যানিফেস্ট করতে পারবে। আর ম্যানিফেস্টেশন চক্রা যদি সবগুলো অ্যালাইন থাকে তার লাইফে বলতে গেলে সব সেট একদম। কেউ যদি তার লাইফে চক্রা ব্যালেন্স করে নেয় তার লাইফের যা প্রবলেমস আছে ওখানেই রিমুভ হয়ে যাবে, তার আলাদা করে আর ম্যানিফেস্ট করার দরকারই কিছু পড়বে না। 7টা চাকরা ব্যালেন্স কাদের হয়, যারা একদম এনলাইটেন্ড সোল, মানে সেই যাদের কোনো মোহমায়াই নেই, তাদের একদম চক্রাস পুরো ব্যালেন্স থাকে। আমাদের প্রত্যেকের চক্রাই ফ্ল্যাকচুয়েট করে, চক্রা তো এনার্জির মতোই না, এটাও ফ্ল্যাকচুয়েট করে। এবং আমি যখন এই জার্নি শুরু করি আমার শুধুমাত্র থার্ড আই চক্রা অল্প একটু ওপেন ছিল, থ্রোট চক্রা সামান্য ওপেন ছিল, বাকি সব চক্রা ব্লক ছিল। আচ্ছা, তো এরকম ভাবে আগে বুঝতে হবে, কারণ আমার প্রত্যেকটা ফিল্ডে প্রবলেম ছিল আমার লাইফে। আচ্ছা, তো সেখান থেকে বুঝতে হবে যে আমার কোন কোন প্রবলেম অ্যাকর্ডিংলি কোন চক্রা আমার ব্লক রয়েছে, তার উপর কাজ করা শুরু করতে হবে। এবং ফার্স্ট কাজ করতে হবে রুট চক্রা দিয়ে। 99% মানুষের রুট চক্রায় প্রবলেম থাকে।
আচ্ছা, স্টেবিলিটি থাকে না, ফিয়ার থাকে, এরকম অনেক কিছু থাকে, চাইল্ডহুড ইস্যুস থাকে, ইনার চাইল্ড হিলিং মানে করাতে হয় যার জন্য। তো রুট চাকরা বেসিক্যালি 99% মানুষের রুট চাকরা একদম নড়বড়ে, এটুকু বলতে পারি। তো ফার্স্ট কাজ প্রত্যেকের রুট চাকরা নিয়ে করা উচিত, বিকজ রুট চাকরা হচ্ছে ভিত। আমরা কোনো বাড়িকে ভিত না তৈরি করে গড়ে তুলতে পারি না, যদি স্ট্রং না হলে তাহলে বাড়িটা বাড়াবো কি করে? তো সবার আগে হচ্ছে আমাদেরকে রুট চাকরার উপর কাজ করতে হবে, তারপরে আমরা আপার চাকরাসের দিকে উঠবো। অরা বিষয়টা মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট ফর ম্যানিফেস্টেশন। তো বাস্তুর সাথে এটা কিভাবে রিলেটেড? বাস্তুর সাথে আমি বলবো, বাস্তু আমাদের না শুধু ম্যানিফেস্টেশন বলে না, আমাদের পুরো লাইফটাকেই ও ইম্প্যাক্ট করে। আমি আজকে যে বাড়িটায় থাকি, যদি সেই বাড়িটার বাস্তু ঠিকঠাক না হয়, তো আমার লাইফে প্রবলেমস তো আসবেই। আমি কোনো না কোনো দিক থেকে প্রবলেমসকে অ্যাট্রাক্ট করেই ফেলবো। ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বেসিক্যালি আমরা বাস্তুর ওয়েস্ট ডিরেকশনটা দেখি। ওয়েস্ট ডিরেকশনটা হচ্ছে ম্যানিফেস্টেশনের জন্য। তো কারোর যদি ওয়েস্ট ডিরেকশনে কোনো অ্যান্টি কালার থাকে, ওয়েস্ট ডিরেকশনে বেসিক্যালি হওয়া উচিত আইদার হোয়াইট অর ব্লু, এই দুটো কালার। এই দুটো কালার ছাড়া বা আর একটা যেতে পারে অফ হোয়াইট বা বেজ কালার, যেটাকে আমরা বলে থাকি। এই কালার ছাড়া যদি অন্য কোনো কালার থেকে থাকে হোয়াইট ডিরেকশনে, তো সেটাই হচ্ছে অ্যান্টি কালার। তো অ্যান্টি কালার থাকা মানে সেখানে একটা প্রবলেম ক্রিয়েট করছে, কারণ তার ওয়েস্ট ডিরেকশনটা গন্ডগোল হয়ে গেল, তো ম্যানিফেস্টেশনে ব্লকেজ আসবে। বাস্তু আমাদের পুরো লাইফটাকেই ইম্প্যাক্ট করছে, আর আলাদা করে ম্যানিফেস্টেশন এখানে আমি বলবো না একদমই। পাস্ট লাইফ, এই বিষয়টা নিয়ে সবাই খুব এক্সাইটেড থাকে, এর সম্পর্কে জানবো কি করে আমরা? পাস্ট লাইফকে জানার জন্য আমাদের বেসিক্যালি 3টে ওয়ে আউট আছে। আমরা আমাদের আকাশিক রেকর্ডস ওপেন করতে পারি কোনো আকাশিক রিডারকে দিয়ে। সেখানে আমরা দেখতে পারি আমরা পাস্ট লাইফে কি ছিলাম, আমাদের সোলের পারপাস কি, আমরা অনেক কিছু জানতে পারি এই লাইফের বিষয়ে। আচ্ছা। সেকেন্ড ইজ, যারা ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট হয় তারা পিএলআর করান। পিএলআরটা কি? পাস্ট লাইফ রিগ্রেশন। আচ্ছা। তো এই সেশনে বসলে যে কোনো মানুষ তার পাস্ট লাইফ নিজে দেখতে পারে। এটা একটা সেশন হয়, এবং কারোর একটা সেশনে হয় না, অনেকগুলো সেশনস নিতে হয়, তার কাছে তার পাস্ট লাইফটা ক্লিয়ার হয়ে ওঠে। এবং পাস্ট লাইফে সেই সমস্ত জিনিসই তারা দেখতে পারবে যাদের সাথে যে সমস্ত প্রবলেমসের সাথে এই লাইফের কানেকশন রয়েছে। আর একটা ওয়ে হচ্ছে থার্ড আই অ্যাক্টিভেশন। থার্ড আই চাকরাকে একদম প্রপার ওয়েতে যদি কেউ অ্যাক্টিভেট করে, ওই অ্যাক্টিভেশন প্রসেসের পরে একটা 5 মিনিটসের উইন্ডো থাকে, যেই উইন্ডোতে আমাদেরকে চোখ বন্ধ করে অবজার্ভ করতে হয় যে কি কি ভিজুয়ালস আসছে। আমি ওই মোমেন্টে যে কোশ্চেনটা করব, সেই কোশ্চেনস রিলেটেড ভিজুয়ালস আসতে পারে, হতে পারে সেটা পাস্ট লাইফ থেকেও আসছে, এরকম মানে হয়ে থাকে। তো আমি একটা আমার ছোট্ট এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। তো আমি যখন এই থার্ড আই অ্যাক্টিভেশন মেডিটেশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমার মাথার মধ্যে সবসময় ঘুরতো যে আমার বাবা আমাকে বলতেন যে তোর জন্য এরকম মানত করেছিলাম, বাবার মাথায় জল ঢেলে তারকেশ্বরে, তারপরে তুই এসেছিস। বাট সামহাও আমি ফিল করতাম যে আমার যেটা প্যাশন, আমি যেটা হতে চাই, আমার প্যারেন্টস আমাকে সেই জায়গায় আন্ডারস্ট্যান্ড করছে না। তো এই একটা কোশ্চেন্স আমার থাকতো যে আমি যদি এতই মানতপুত মানে সন্তান হয়ে থাকি তাদের, তাহলে তারা কেন আমাকে বোঝে না। একটা কোশ্চেন অল দ্য টাইম নিজেকে করতাম, এবং যখন থার্ড আই অ্যাক্টিভেশন প্রসেসের মধ্যে দিয়ে গেলাম, সেম কোশ্চেন্স আমি রিপিট করলাম, এবং আমার সামনে একটা ভিজুয়াল আসলো, এবং আমি বুঝতে পারলাম ওই ভিজুয়ালটা আমার এই লাইফের নয়, ওটা আমার পাস্ট লাইফের। আচ্ছা। এবং আমি দেখলাম যে এই লাইফের আমার মা যিনি রয়েছেন, তিনি পাস্ট লাইফেও আমার মা ছিলেন, এবং ওই লাইফে আমি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলাম। আমার মা আমাকে বলছেন যে তুই বাড়ি এসছিস, একটু বস না, একটু গল্প করি। আমি তখন মাকে বললাম, মা এখন আমার বসার সময় নেই, ওদের আমাকে দরকার, আমাকে এখন যেতে হবে। ভিজুয়ালসটা দেখার পর আমার মাইন্ডের মধ্যে পিকচারটা পুরো ক্লিয়ার হয়ে গেল যে আমি আমার পাস্ট লাইফে আমার বাবা মা চাইতেন যে আমার সাথে সময় কাটাতে, তাদের সাথে বসে একটু গল্প করতে। আমি তাদের জায়গাটা কখনো আন্ডারস্ট্যান্ড করিনি, আমি অন্যকে নিয়ে বিজি ছিলাম, আমি অন্যদের কথা ভেবেছি, বাট আমি আমার বাবা মায়ের কথা ভাবিনি। সো ইন দিস লাইফ এই কারণে আমার বাবা মা আমি কি চাই বা আমার প্যাশন কি সেটা তারা আন্ডারস্ট্যান্ড করছেন না। মাই গড। তো আমাদের লাইফে না সব কিছুই মানে ইন্টারকানেক্টেড। লাইফ ইজ অল অ্যাবাউট দ্য কানেক্টিং দ্য ডটস, যে এখানে একটা ডট পেলাম, এখানে একটা ডট পেলাম, তো কানেকশন তুমি কি করে বানাচ্ছ।
তুমি যত এই প্র্যাকটিসেসের মধ্যে যাবে, যত তুমি স্পিরিচুয়ালিটিতে ডেভেলপ করবে, তুমি তত তোমার অনেক না জানা কোশ্চেন্সের আনসার খুঁজে পাবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে আমরা যখন নজর রাখি, সেখানে দেখতে পাই যে রিলেশনশিপ কিংবা ব্রোকেন ফ্যামিলি এসব পারপাসে নানা রকম টোটকা ব্যবহার করা হচ্ছে। আমরা সোশ্যাল প্ল্যাটফর্মসে দেখে থাকি যে প্রচুর রকমের রেমেডিস ঘুরে বেড়াচ্ছে। তো রেমেডিস অনেক বৈদিক মতে রেমেডিস হয় যেগুলোর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই, সেগুলো মানুষ করে। এবং এখনকার মানুষ যেটা, তারা ভীষণ কুইক ফিক্সে বিলিভ করে। তারা কেউ এটা ভাবে না যে না, আমি নিজের ভাইব্রেশনের উপর কাজ করে নিজেকে একদম প্রপারলি ব্লকেজ ফ্রি করব, যাতে আমি বেটারটা ম্যানিফেস্ট করতে পারি। এতটা এনার্জি এফোর্টস মানুষ দিতে চায় না, তারা তার জন্য রেমেডির দিকে বেশি ঝুঁকে যায়। বাট কিছু ইনফ্লুয়েন্সার্স বা কিছু ইউটিউবার রয়েছেন যারা এই ধরনের প্রচুর ভিডিওস ছাড়ছেন যেখানে ডেমনিক সিম্বলস ইউজ করছেন। মানুষ কি করছে, এগুলো ইউজ করে রেজাল্ট পাচ্ছে, তৎক্ষণাৎ এগুলো রেজাল্ট দিয়ে দেয়। কিন্তু এই সিম্বল যখন ব্যাকফায়ার করবে, সেখান থেকে কি করে বেরোতে হবে সেটা কিন্তু ওই ইনফ্লুয়েন্সাররা বলছেন না। আচ্ছা, তো এইটা শুনে হয়তো অনেকেরই অনেক প্রবলেম হতে পারে, এটা আমি জানি, বাট দিস ইজ দ্য ট্রুথ। যারা এগুলো করছেন তারা নিজেদের কর্মা খারাপ করছেন। এবং কোনো সিম্বলস, কোনো উইচক্রাফটের প্র্যাকটিস আমি যখন বলছি একদম সোশ্যাল প্ল্যাটফর্মে, আগে তো মানুষকে শেখাতে হবে আমি সেখান থেকে নিজেকে প্রোটেক্টেড কি করে রাখবো। সেই জিনিসটা না শিখিয়ে এই উইচক্রাফটের জিনিসপত্র নিয়ে ভিডিওস বানানো, জাস্ট ভিউজ বানানোর জন্য, এটা তাদের নেগেটিভ কর্মাকেই জেনারেট করছে। এটা আমার নেগেটিভ কর্মাকে তো মানে হচ্ছে আমাদের যেমন হচ্ছে পজিটিভ লর্ড আছে, তেমনি হচ্ছে নেগেটিভ লর্ডও আছে। ডেফিনেটলি ডার্কনেস ওয়ার্ল্ড তো আছে স্পিরিচুয়ালিটিতে। যারা এই সমস্ত জিনিস ফলো করে নিজেদের লাইফের ক্ষেত্রে অ্যাপ্লাই করছে, তারাও তো বিপদে পড়তে পারে। একদমই বিপদে পড়ছেও, এবং তারা বুঝতে পারছে না যে হঠাৎ তো সবই ঠিক চলছিল, হঠাৎ করে এত প্রবলেমস কেন ক্রিয়েট হতে শুরু করলো। কারণ যখন ওই ডেমনিক যে এনার্জি সে যখন ব্যাকফায়ার করে, তখন জীবন পুরো ওলটপালট করে দেয়। তারা সেটা পরে এক্সপিরিয়েন্স করবে, কারণ তারা তো না জেনে করছে। যারা এই সিম্বলসগুলোকে পাবলিশ করছে, তারা এটা বলে করছে না যে দিস ইজ উইচক্রাফট অর দিস ইজ ডেমনিক সিম্বল। তারা বলছেন যে এই স্পিরিটকে কল করো। স্পিরিটটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা তারা কিন্তু মেনশনই করছেন না। তো সাধারণ মানুষ যাদের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই এই ফিল্ডে, তারা তো ওটাকে ফেথ নিয়েই হ্যাঁ ঠিক আছে ট্রাই করে দেখি, ট্রাই করে যখন দেখছে কাজ হচ্ছে, সে আরও শেয়ার করছে। সে হয়তো তার আরও 5 জন রিলেটিভকে বললো, ফ্রেন্ডসকে বললো যে এটা করে আমি রেজাল্ট পেয়েছি, ভিউজ ওই কারণে বাড়ছে। কিন্তু যখন এগুলো ব্যাকফায়ার করা শুরু করবে, তখন তারা গিয়ে প্রবলেমস ফেস করবে। এবং যারা এটা করছে খুব খারাপ করছে, এগুলো একদমই করা উচিত নয়। ইভিল আই আমরা ক্যারি করছি ফর প্রোটেকশনের জন্য, কিন্তু ইভিল আই তো আমাদের ক্ষতিও করছে। এটাকে ম্যানিফেস্টেশন ওয়েতে তুমি কিভাবে বলবে, কিভাবে ডিসক্রাইব করবে? এভিল আই অনেকে ইউজ করে থাকে, এটা একটা ট্রেন্ডিং ব্যাপার। আমি এটাকে ফ্যাশন ছাড়া আর কিছুই দেখি না। আচ্ছা। এবং কোনো মানুষের মনে এটা একটা বিলিফ সিস্টেম হয়ে গেছে যে আমি এভিল আই পড়ছি মানে এভিল আইস থেকে আমি প্রোটেক্টেড, মানে যত খারাপ নজর আছে সেখান থেকে আমি প্রোটেক্টেড। এটা তাদের মাইন্ডসেট। বাট দ্য ফ্যাক্ট ইজ যে এটা একটা ট্রেন্ডিং অ্যান্ড একটা ফ্যাশনেবল একটা সিম্বল। হ্যাঁ, কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট আমি এটার এখনো পর্যন্ত জানি না বা পাইনি। বাট এটা মনের শান্তির জন্য অনেকে পড়ে, এবং তারা ভাবে যে এভিল আই পড়লে তারা প্রোটেক্টেড। তো এখানে ক্ষতি কিছু নেই, বাট লাভও কিছু নেই। আমি দুটো ক্ষেত্রেই বলবো। জাস্ট ফর ফ্যাশন। জাস্ট ফর ফ্যাশন, ইয়েস। আমাদের মাইন্ডসেট ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি মাইন্ডসেট ঠিক রাখি এবং নিজেদের ভুলটাকে রিয়েলাইজ করি, নিজের কাছে সেলফ টক করে কনফেস করি, তাহলে কিন্তু আমরা আমাদের মেন্টাল ব্লকেজগুলোকে কাটিয়ে পজিটিভ এনার্জিতে কনভার্ট করতে পারবো। এবং আমরা আমাদের এই পজিটিভ এনার্জি নিয়ে আগেই বলেছিলাম যে ভগবানের সাথে কানেক্টেডও হতে পারবো। নিজেকে পজিটিভ রাখতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো বিয়ন্ড পডকাস্টকে। আবার আসবো আবার এক নতুন গেস্টকে নিয়ে, নতুন এক সেগমেন্ট নিয়ে, নতুন ইনফরমেশন নিয়ে। আমাদের প্রোগ্রামটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে গিয়ে জানাও। ভালো থাকো, ভালো রাখো নিজেকে।
থ্যাংক ইউ সো মাচ, বাই।